10 তলার উপরে যে ফাইলগুলো আছে সেগুলো আমার বের করা শুরু করছি অলরেডি। লিখে দেবো যে এই ভবন হলো ঝুঁকিপূর্ণ, তারপরে ইলেকট্রিক্যাল লাইন, গ্যাস লাইন কেটে দেওয়ার ব্যবস্থা করবো। রাজুক থাকবে একরকম, আর একটা থাকবে ফায়ার লাইন আর একরকম, সেটা আসলে হতে পারে না। দুর্ঘটনার মামলে কোনো বিচারই হয় না, অতীত হয়নি, ভবিষ্যতে হবে। কাটায় উঠতে পারলাম না, সব শেষ, আমার শেষ হয়ে গেল সব। বাবার রে একের পর এক অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির সাথে ঘটছে প্রাণহানির ঘটনাও। এটা কি শুধু ভবন মালিকদের উদাসীনতা, নাকি সংশ্লিষ্টদের যথাযথ পদক্ষেপ না নেয়ার ফল? 28 মার্চ 2019, ওই দিন দুপুর 12:30টার দিকে রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছাদের পাশে দুই পাশেই আপনার লোক আছে, কিন্তু নামার মতো আপনার সিস্টেম নেই। ভিতর থেকে প্রচন্ড পরিমাণে ধোঁয়া বাড়িতেছে এবং 10 তলায় অনেক লোক হাতি সাথী আছে যে আমাদের বাঁচান, ভিতরে প্রচন্ড আগুন। কালো ধোঁয়ার মধ্যে বাঁচার আকুতি ভবনটির বিভিন্ন তলায় আটকে পড়া মানুষদের। ফায়ার সার্ভিস, নৌ ও বিমান বাহিনীর সাথে সাধারণ মানুষের প্রায় 6 ঘন্টা অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও 26টি তাজা প্রাণ ঝরে যায়। আহত হয় আরও 70 জনেরও বেশি মানুষ। দীর্ঘক্ষণ ছুটাছুটি করে বেড়াচ্ছি, পাড়ার লোক সব আসে গেছে আমার বাড়িতে, সবাই কান্নাকাটা করতেছে। যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে হাত করে শুধু প্রতিবারের মতো এবার অভিযোগ ওঠে ভবনটির মালিক, নির্মাতা প্রতিষ্ঠান ও রাজুকের বিরুদ্ধে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর এখন আগুনের কালো ছাপ আর বহু মানুষের কষ্টের স্মৃতি নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে টাওয়ারটি। ঘটনার ফলো আপ জানতে ঘটনাস্থলে ফলো আপ টিম। সেদিনকার বিভীষিকাময় মুহূর্তের কিছু জানতে কথা হলো বেঁচে ফেরা এই ব্যক্তির সাথে। আমরা অফিসের মেইন দরজা খুলে বাইরের দিকে যেতে যাই, তখনই আগুনের তাপটা উপরে আসতেছিল সিঁড়ি থেকে, মানে আমরা কেউই মুভ করতে পারতেছিলাম না মেইন সিঁড়ির দিকে। মেইন সিঁড়ি পার হয়ে আমাদের এক্সিট সিঁড়ি যেতে হবে, তার মানে মেইন সিঁড়িতে গেলেই তো আমরা মরে যাব, আমরা এক্সিট সিঁড়িতে যাবো কীভাবে? তখন আমাদের অনেকেই হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছিল। অফিসে যে পরিমাণ লাঠিগুলো ছিল বা স্টিলের রড ছিল, অক্সিজেন সিলিন্ডার ছিল, ওইগুলি দিয়ে আমাদের ওয়াশরুমের জানলাটা প্রথমে ভাঙলাম। আগুন লাগার খবর পেয়ে সর্বপ্রথম তিনি ফোন করেন 999-এ। যখন আমি আগুন দেখছি লাগছে, তখনই ফায়ার সার্ভিস ফোন দিচ্ছে 999-এ, ওরা বলতেছে আসতেছে। এমন অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে, এজন্য চান ভবনে নিরাপত্তা। এই ভবনটা এর আগেও একবার ভূমিকম্পে হেলে পড়া নিয়ে অনেক কাহিনী হয়েছিল, মানে তারপরেও এই কোম্পানি এই ফ্লোরের প্রত্যেকটা ওনারের মধ্যে ঝামেলা ছিল। একজন এক একটা নোটিশ আনিত কয়েকদিন পর পর। অফিসে পর্যাপ্ত পরিমাণে ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা থাকতে হবে, প্রত্যেকের জন্য মানে
ফায়ার মাস্ক থাকতে হবে, আগুন নিরাপত্তার জন্য অক্সিজেন সিলিন্ডার থাকতে হবে। অগ্নিকাণ্ডে অনেকে বেঁচে ফিরলেও তাদের কেউ কেউ এখনও পোড়া ক্ষত নিয়ে পড়ে আছে বার্ন ইউনিটে। বেঁচে থাকাটা গড গিফটেড, মানে ওর একজনে পাও ধরে টান দিয়ে যদি না ফেলতো সিঁড়ি দিয়ে, তাহলে তো সিঁড়ি দিয়ে উঠতে গেলে সিঁড়িতে ওই মারা যেত। এফআর টাওয়ারের অদূরে কামাল আতাতুর অ্যাভিনিউয়ের এবিসি হাউজে 1 এপ্রিল পরিদর্শন করে রাজু। এই ভবনেও বেশ কিছু ত্রুটির কথা বলেন এই পরিদর্শকেরা। এ বিষয়ে ফলোআপ টিমের সাথে কথা হয় ভবনের ডিজিএম এর সাথে। যেহেতু আগের নিয়মে এই বিল্ডিংয়ের সাথে এই ধরনের কোনো প্ল্যান পাস করার নিয়ম ছিল না, নতুন করে করার জন্য এটাকে যে আমরা কনসালটেন্টের সাথে আলাপ করছি যে এই আর্কিটেকচারাল ড্রয়িংটা করে এটা আমরা কীভাবে ইয়ে করবো, তারপরে সাবমিট করার পরে ওনারা এটা অনুমোদন দেবেন। অগ্নি প্রতিরোধ ব্যবস্থা যথাযথ না থাকায় ফায়ার হাইড্রেন্ট, জরুরি বহির্গমনের জন্য সিঁড়ি, স্মোক ডিটেক্টর সহ বেশ কিছু সুপারিশ করা হয় ফায়ার সার্ভিস ও রাজুকের পক্ষ থেকে। ফায়ার সার্ভিস থেকে নোটিশ বলতে আমাদের যখন বিভিন্ন কাগজপত্র আনার জন্য তাদের কাছে যেতাম, তারা আমাদের এই ভবনটা সম্বন্ধে জানেন। ওনারা বলেছিলেন যে আপনাদের যেহেতু এটা পুরনো ভবন, এখানে আপনারা কিছু নতুন নতুন ফায়ার ইকুইপমেন্ট এবং এগুলি আমাদেরকে সাজেশন নিয়ে এগুলি করতে পারেন। এটা অ্যাকচুয়ালি আমাদের যেহেতু জানমালের নিরাপত্তার ব্যাপার, এতগুলো মানুষ এখানে কাজ করে, আমাদের ম্যানেজমেন্ট এটা খুব দ্রুততার সাথে কাজ করার চেষ্টা করছে। এফআর ভবনের তাণ্ডব নিয়ে যখন সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় আলোচনার ঝড়, ঠিক তখনই ঘটল আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা। তারই ফলোআপ জানবো ছোট্ট একটা বিরতির পর। গুলশান ডিএনসিসি মার্কেট, 30 মার্চ আগুন লাগে এই মার্কেটের কাঁচা বাজারে। পুড়ে যায় 200-র বেশি দোকান। ভয়াবহ আগুন পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়ে। প্রায় 4.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কয়েকদিন আগেও যেখানে ছিল জমজমাট মার্কেট, সেখানে কেবলই এখন ধ্বংসস্তূপ। এতে হতাহতের ঘটনা না ঘটলেও কপাল পড়ে ব্যবসায়ীদের। পোকারের যে দোকান ছিল এখন তো সব পুড়ে গেছে। এখন আমরা মালগুলা বাইর করতেছি, পোড়া মালগুলো। আমাদের 4টা দোকানে কমপক্ষে আপনার 40 লাখ টাকার মাল তো ছিলই। এর আগে 2017 সালের 2 জানুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল এই মার্কেটের একাংশ। সেই পোড়া জায়গাতেই গড়ে ওঠা আধা পাকা কাঁচা বাজার কেন আবারও পুড়ল? দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ডিএনসিসি এবং মালিক সমিতির মধ্যে একটা জটিল মামলা জড়িত ব্যবস্থা আছে, ফলে এটাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা দরকার ছিল। আর অঙ্গীকার এবং প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মালিক সমিতি ফায়ার ব্রিগেডের যথোপযুক্ত শর্তগুলি না মেনেই তার কার্যক্রম শুরু করেছে। এখানে আত্মাহুতি দিয়েছেন মালিক সমিতি, আর সিটি কর্পোরেশন গাফিলতি করেছেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, ফলে যা হওয়ার তাই হয়েছে। তাহলে কি গাফিলতির কারণেই এমন ঘটনার পুনরাবৃত্তি? আইন প্রতিপালনের দায়িত্ব আপনার আমার সকলের নয়। আইন প্রতিপালনের দায়িত্ব যার উপর বর্তায় তার, আর যারা এটা দেখভাল করার জন্য ট্যাক্সের পয়সায় বেতন নেন তার। এত অগ্নিকাণ্ড, এত প্রাণহানির ঘটনা, এই দায় কার? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। এ বিষয়ে সংশ্লিষ্টরাই বা কি ভাবছেন জানবো ছোট্ট একটা বিরতির পর। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর 2017-18 অর্থ বছরে সমগ্র বিভাগের মহানগরীর আওতাধীন এলাকায় পরিদর্শন করে 5207টি ভবন। তার মধ্যে খুবই ঝুঁকিপূর্ণ 1187টি, ঝুঁকিপূর্ণ 3518টি। ঢাকা মহানগরীর আওতাধীন এলাকায় 2 দফায় পরিদর্শনকৃত 7520টি ভবনের মধ্যে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে 2135টি ভবন। 2000 সাল থেকে চলতি বছরের 21 মার্চ পর্যন্ত 5201টি ভবনের ছাড়পত্র দেয়া হলেও বাকি ভবনগুলো ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়াই নির্মাণ হয়। প্রাণহানির তথ্যে বলা হয়েছে 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত অগ্নিকাণ্ডে মারা যান প্রায় 446 জন। আইন মেনে ভবন নির্মাণের কথা বলা হলেও তা কতটুকু মানা হচ্ছে?
যে প্রতি বছর নবায়নযোগ্য একটা কমপ্লায়েন্স সার্টিফিকেশনের মধ্যে আমাদের সকল বাণিজ্যিক ভবনগুলো, বহুতল ভবনগুলো, শপিং সেন্টারগুলোকে আনা হোক এবং ধীরে ধীরে সকল বাড়িকেও আনা হোক যেগুলো উচ্চতর। কিন্তু এটি রাজুকের মাধ্যমে যদি এই কার্যক্রম করতে হয়, ব্যবস্থাপনা করতে হয়, তাহলে বুঝতে হবে যে আমরা আবার ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়ব। রাজুকের ছাড়পত্র পেয়েছি কি পাইনি সেটি বড় কথা না, বড় কথা তাদের চোখের সামনে নাকের ডগায় একের পর এক ভবনগুলো হয়েছে। আইন অমান্য করে যারা ভবন নির্মাণ করেছেন তাদের বিরুদ্ধে কতটা ব্যবস্থা নেওয়া হয়েছে? হোক না অবহেলাজনিত দু একটা হত্যাকাণ্ডের বিচার, আপনি কেউ আর অবহেলা করার ধৃষ্টতা দেখাতে পারবে না। এই জায়গাগুলো আমাদের দ্রুতই বদলাতে হবে, কারণ আপনার 80% ভবন এই অন্যায় মৃত্যু খুব বানাবে, আর আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন অথবা নোটিশ জারি করেই কুল্লু খালাস, এটা হতে পারে না। যারা যারা অনুমোদন দিয়েছেন, যারা যারা এই অন্যায় কার্যক্রম করেছেন, যারা যারা বছরকে বছর এই ইকুইপমেন্টগুলো আছে কি নাই দেখার দায়িত্ব প্রতিপালন করলেন না, এই মৃত্যুর জন্য তাদেরকে দায়ী করা হোক, তাহলে আর সকলেই সচেতন হবেন, এই কাজ করা থেকে বিরত থাকবেন। ফায়ার সেফটি না থাকলে সময় থাকতেই ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ফায়ার সার্ভিসের পরিচালক। ডেফিনেটলি একটা শৃঙ্খলার ভিতরে আসতেছে। আগে তো কিছু ছিল না, এখন তো একটা ক্ষেত্র তৈরি করা হয়েছে, মানে ইউ আর আইডেন্টিফাইড যে ইউ আর ইন ভালনারেবল পজিশন। আগে তো আপনি জানতেন না যে আপনার ভবনটা কি, এখন তো অ্যাটলিস্ট আপনি তো জানেন আপনার ভবন কি, আপনার ওয়ার্নিং করেছি। সারা বাংলাদেশে যদি আপনি দেখেন আমরা যেগুলো করেছি 96-7% সব বন্ধ করে দিতে হবে। এখন যেটা আমরা করব, দরকার পড়লে আমরা লিখে দেবো যে এই ভবন হইলো আপনার অগ্নি ঝুঁকিপূর্ণ, তারপরে ইলেকট্রিক্যাল লাইন, গ্যাস লাইন কেটে দেওয়ার ব্যবস্থা করব। ভবন পরিদর্শন ঢিলে ঢালা হচ্ছে এমন অভিযোগ উঠেছে রাজুকের বিরুদ্ধে, তবে সেই অভিযোগ অস্বীকার করেছে রাজুক কর্তৃপক্ষ। না, এটা ঢিলাঢালা হওয়ার কোনো সুযোগ নাই, এটা বিন্দুমাত্র কোনো সুযোগ নাই ঢিলাঢালা হওয়া। হয়তো কোনো প্রস্তুতিতে হয়তো দেরি হতে পারে, কিন্তু কথা হলো যে এটা ঢিলাঢালা হওয়ার কোনো সুযোগ নাই। এটা যে সময় দেওয়া হয়েছে 15 দিনের মধ্যে আমরা কাজটা 100% কমপ্লিট করব। আমরাও ইন দি মিন টাইম আমাদের অফিসে যে ডকুমেন্টগুলো আছে, এগুলো তো অনেক পুরাতন ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো আমরা বের করার চেষ্টা করতেছি। 10 তলার উপরে যে ফাইলগুলো আছে সেগুলো আমরা বের করা শুরু করছি অলরেডি। সেগুলোর সাথে আমরা তো টালি করবই যে কোনটা কি অবস্থায় আছে। আপনারা বলেন যে 10 তলার উপরে বহুতল, কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু বলে 6 তলার উপরে বহুতল। এটা কন্ট্রাডিক্ট। এটা তাদের ব্যাপার, আমাদেরটা আমাদের ব্যাপার। এটা তাদেরটা তারা করবে। আমরা ইমারত নির্মাণ বিধিমালা নিয়ে আমরা কাজ করি, আমরা মনে করি যে আমরা যেটা বলি এটাই সঠিক। ফায়ার সার্ভিস আইন ও রাজুক আইন সাংঘর্ষিক বলেও মত দেন তিনি। বলেন সময় এসেছে যথাযথ ব্যবস্থা নেওয়ার। রাজুক তার নিজস্ব আইনে চলে, ফায়ার সার্ভিস তার নিজস্ব আইনে চলে। রাজুকের কাজ রাজুক করে নাই বলে ফায়ার সার্ভিস তার কাজ করবে না, বা ফায়ার সার্ভিস তার কাজ করছে বা করে নাই বলে রাজুক তার কাজ করবে না, এরকম কোনো সুযোগ নাই। ফলে ফায়ার সার্ভিস তার কার্যক্রম না করার জন্য দায়ী, রাজুক তার কার্যক্রম না করার জন্য দায়ী। কিন্তু দায়হীন সংস্কৃতির মধ্যে দিয়ে কাউকে যদি আপনি দায়ী না করেন, তাহলে তো এই মৃত্যুর কোনো অর্থবহতা থাকে না। অগ্নিকাণ্ডের ঘটনায় অবহেলাজনিত কারণে মামলা হলেও বিচারের দীর্ঘসূত্রিতা রয়েছে। অবহেলাজনিত হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলা কোন আইনে হয়? অভিপ্রায় নাই, উদ্দেশ্য নাই, কিন্তু ঘটনা ঘটে গেছে, সেটার এক ধরনের বিচার, যার কারণে এটা সাজাটাকে 10 ইয়ার্স করা হয়েছে এখানে। আর যদি মনে করেন ইন্টেনশন বা উদ্দেশ্য থাকতো, বললেন না ঠিক আছে আমি ওকে কিল করবো, তাহলে ডাইরেক্ট এটা হত্যাকাণ্ড। এক্ষেত্রে অবহেলিতজনিত যদি হত্যাকাণ্ড হয়ে থাকে সেক্ষেত্রে 304-এ যাবে, 304-এর কতে, সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা আছে সেখানে 10 ইয়ার্স। ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে অনেক নিরীহ লোকজন অনেক মৃত্যুবরণ করছে, মারা যাচ্ছে, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। অতএব এগুলো কেন হচ্ছে, এই অগ্নিকাণ্ড কেন হচ্ছে, এটা তো উদ্ঘাটন হওয়া দরকার। না, এক্ষেত্রে শুধু তো পুলিশ মামলা করবে না, অর্ধেক এটা পুলিশ না, এখানে যারা অ্যাগ্রিভ, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মামলা করতে পারে। এখানে মামলা যেই করুক না কেন, মামলার সব মামলারই গুরুত্ব দিতে হবে, সে পুলিশ করুক বা প্রাইভেট কোনো ব্যক্তি করুক, সব মামলার গুরুত্ব কিন্তু একই। সংশ্লিষ্টরা বলছেন বনানী সহ অন্য ঘটনায় অবহেলাজনিত হত্যাকাণ্ডের বিচার হলে ইতিবাচক প্রভাব পড়ত। অতীতে মামলা হয়েছে, দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনাজনিত মামলা, দুর্ঘটনাজনিত মামলায় কোনো বিচারই হয় না, অতীত হয়নি, ভবিষ্যতে হবে। বর্তমান মন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে তিনি অবহেলাজনিত হত্যাকাণ্ডের হিসাবে রেখে দেখছেন, এবং এটি একটা নতুন দৃষ্টিভঙ্গি। অতএব আমরা আশা করছি হয়তো এবারের বিচার হলে পরে আর কেউ ধৃষ্টতা করবেন না যে এই অনাচার করে মানুষের মৃত্যুর কারণে মৃত্যুর কূপ তৈরি করা সম্ভব।
আর কত দুর্ঘটনার পর ফিরবে শৃঙ্খলা, থামবে মৃত্যুর মিছিল? এখন সময় এসেছে সতর্ক আর সচেতন হবার। বিশ্লেষকরা বলছেন, পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ আর সংশ্লিষ্টদের যথাযথ পদক্ষেপই পারে এই সমস্যা দ্রুত সমাধানের।